থেকে একটু আগে বলে নেন বা একটু জেনে নেই আপনার সম্পর্কে। থ্যাংক ইউ। তার আগেই আমি ভোরের আকাশের দর্শক শ্রোতা সকলের উদ্দেশ্যে আমি আমার সালাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি যদি বলা হয় যে বিমা পেশায় আমি খুব আগ্রহ সহকারে চলে এসেছিলাম তা বলা যাবে না, কারণ আমি সেই আশির দশকের দিকে আমি বিমা সেক্টরে আসি। আমি বিমাতে আসার আগে আমি কলেজে মাস্টারি করেছিলাম। বেসিক্যালি আমি বিমা বিষয়ে পড়াশোনা না করেই কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমি কলেজে মাস্টারি করেছি। তো কলেজ থেকে এক পর্যায়ে আমি যখন চাকরি ছাড়লাম তখন আমার চাকরির বয়স ছিল না বিদায়, তখন আমি অগত্যা বিমা সেক্টরে আসি। তো বিমাতে এসে আমি বিমা সম্পর্কে জানার পরে বিমাতে থেকে গেলাম। অ্যাকচুয়ালি বিমা পেশায় সংযুক্ত হয়ে বিমার উপর পড়ালেখা করে বিমা সম্পর্কে জেনে আমি যখন বিমার গুরুত্বটা বুঝতে পারলাম তখন এই বিমা পেশাকে মানে একটা অত্যন্ত মূল্যবান পেশা হিসেবে গ্রহণ করে আমি সেক্টর রয়ে গেলাম। আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পাশ করেছি, অত্যন্ত ভালো রেজাল্ট করে পাশ করেছি বলা যায়। সেখান থেকে বের হয়ে আমি রাইফেলস পাবলিক কলেজ বিডিআর ফিল্ডখানাতে আমি 2 বছর মতো কলেজে মাস্টারি করেছিলাম। তো এই কলেজ টিচার ছিলাম। তো সেখান থেকে এক পর্যায়ে শিক্ষকতা পেশা কলেজের শিক্ষকতা পেশা বহুদিন থাকবো এই চিন্তা বাদ দিয়ে যে ওই পেশায় যেহেতু ঢুকলেও আপনারা জানেন যে প্রফেসর এবং বিদায় নিলেও প্রফেসর, যদিও লেকচারার হিসেবে জয়েন করা হয় কিন্তু বলা তো হয় প্রফেসর। তো যখন আমি বুঝতে পারলাম একটা পেশা এমন একটা পেশা যে পেশায় ঢুকলাম যদিও লেকচার হিসাবে কিন্তু জনগণের কাছে তো এটা পরিচিতি পায় প্রফেসর হিসাবে, যদিও প্রফেসর না, প্রফেসর অনেক বড় একটা ব্যাপার। তারপরে কলেজের মাস্টারি করে অ্যাকচুয়ালি কতদূর আগানো যায়, তো দেখা যাবে যে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আগানো যায়, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর এবং দেন ভাইস চ্যান্সেলর, বহু কিছু হওয়া যায়। তো কলেজ শিক্ষকতায় বেশি দূর আগানো যাবে না, সেই চিন্তা করে আমি তখন পেশা পরিবর্তনের জন্য যখন আমি চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দেওয়ার পরে যখন চাকরি খোঁজাখুঁজি শুরু করলাম, মিন টাইম যখন বয়সও হয়ে গেল, তখন সরকারি বা ভালো কোনো চাকরির সন্ধান যখন পেলাম না, আর বলা যায় যে যেহেতু ব্যবসা বাণিজ্য করবো না, চাকরি করব, বাবাও চাকরিজীবী ছিলেন, সেই জন্য চাকরিতে ফিরে আসা। তো তখন আমার একে বড় ভাইয়ের মাধ্যমে আমি বিমা পেশায় আসি। এই হলো বিমা পেশা। আমি প্রথমে 1989 সালে 15ই নভেম্বর, আমার আজও সেই দিনটা মনে পড়ে, প্রগতি ইন্স্যুরেন্সের ক্লেমস অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে যোগদানের মাধ্যমে আমি বিমা পেশা শুরু করি। এ পর্যন্ত তাহলে আপনি কয়টি কোম্পানিতে কাজ করলেন স্যার? সেই প্রগতি ইন্স্যুরেন্সের চাকরি করার প্রথম দিকে আমি যখন বিমা সম্পর্কে কিছুই জানতাম না, বুঝতাম না, বিমা সম্পর্কে তেমন একটা আগ্রহ ছিল না, যখন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা যখন যেখানে যেতাম নেতিবাচক কথা ছাড়া ইতিবাচক কিছুই শুনতাম না। এবং আমি মনে করি যারা বিমাতে আসেন তারা বিমার এডুকেশন ট্রেনিং নিয়ে যদি তারা বিমায় চাকরি করেন তাহলে ভালো করবেন, বিমা সম্পর্কে জানবেন এবং জেনে যখন এই পেশায় আপনি কাজ করবেন, কাজ করতে গিয়ে যখন আপনার গ্রাহকদের সাথে কথা বলবেন তখন অত্যন্ত কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবেন। আপনি যখন কোনো একটা বিষয়ে কনফিডেন্ট হবেন তখন সেই বিষয়টার সম্পর্কে অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে আপনি তখন স্বাভাবিকভাবেই আস্থাশীল থেকে কথা বললে আপনি সফলভাবেই আপনি আপনার ব্যবসা বা পেশা যেই বলেন না কেন সেক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসলে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা আমি বারবার বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে আমি বলি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো আমাদের এই বিশাল বড় বিমা সেক্টরে প্রফেশনালিজমটা বিল্ড আপ হয়ে আসেনি। প্রফেশনালদের হাতে অ্যাকচুয়ালি বিমা চলছে না এবং বিমাতে সেইভাবে প্রফেশনাল গোষ্ঠীও সৃষ্টি হয়নি। বিমা এডুকেশন ট্রেনিং নিয়ে বিমা পেশায় কাজ করছে যারা, বা বিমা পেশায় যারা কাজ করছে তারা বিমা
এডুকেশন এবং ট্রেনিং নিয়ে কাজ করছে এটা বলা যাবে না। ওই যে বললেন শিক্ষিত অশিক্ষিত সব কিছুরই মিশ্রণ এখানে আছে। অল্প শিক্ষা নিয়েও বিমা পেশা আসতে পারছে, অধিক শিক্ষা নিয়েও বিমা পেশা আছে। তো যার জন্য এই পেশা এখনও উন্নত মানের পেশা হিসেবে তৈরি হতে পারে। যেহেতু এই পেশায় যারা কাজ করে, এই পেশায় কাজ করার কর্মীদের মধ্যে অধিকাংশই বিমা সম্পর্কে তেমন কিছু জানে বলে আমি মনে করি না, অনেক কিছু জানে না। যদি জেনে তারা এই পেশায় থাকতো এবং এই পেশা নিয়ে তারা এগিয়ে যেত, তাহলে গ্রাহককে বোঝাতে পারতো, গ্রাহক তখন ক্লিয়ার থাকতো, তাতে করে বিমা পেশাটা আপনি যেটা বলছেন সমৃদ্ধ হতো। মানে কি বলা যায়, বরাদ্দ থাকে না। তো এটা যদি আমরা যারা এই পেশায় যারা আসি, বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলোতে যারা আমরা কর্ণধার আসি, মালিক পক্ষ বলেন বা অফিসিয়াল ম্যানেজমেন্ট পক্ষ বলেন, তারা যদি তাদের লোকবলকে যদি মানে ট্রেনিং এডুকেশন দিতে গিয়ে তারা যদি সেখানে কিছু ব্যয় নির্বাহ করে, তাহলে আমার মনে হয়, আর শুধু তাও না, ব্যয় নির্বাহ করলো, পাঠালো, পড়লো, পড়ার পরে শিক্ষা করে জানার পরে যদি সেটা যদি আপনার আর রিকগনিশন হিসাবে যদি সেটার জন্য বেনিফিট যদি না পায়, তার ইন্স্যুরেন্স ডিপ্লোমা করলো, তার ইন্স্যুরেন্সের মোটামুটি ট্রেনিং সাকসেসফুলি ট্রেনিং করে আসলো, তার প্রেক্ষিতে যদি প্রমোশন ইনক্রিমেন্টের ব্যবস্থাগুলো যদি না থাকে, তাহলে কেউ তো আগ্রহী হবে না। তো সেই জন্য আমার মনে হয় এডুকেশন ট্রেনিং কে বিমা পেশার এডুকেশন ট্রেনিংকে আপনার মোটামুটি পেশাজীবীদের মধ্যে বিমা পেশায় যারা কর্মরত তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য যদি কিছু প্রণোদনের ব্যবস্থা থাকে, অর্থাৎ ট্রেনিং এবং মানে এডুকেশন নেওয়ার পরে তারা যদি প্রফেশনালি তারা যদি বেনিফিটেড হয়, তখনই তারা স্বাভাবিকভাবে ট্রেনিং এবং শিক্ষা গ্রহণ করতে পারে। একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা হলে তার কি কি থাকতে হবে, তার মধ্যে যেমন আছে তার এডুকেশন আছে, এডুকেশনের ব্যাপার আছে, তার এইজের ব্যাপার আছে, তার এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো আমি মনে করি সেই ক্ষেত্রে যদি বিমা শুধু এক্সপিরিয়েন্স হলে হবে না, বিমা ট্রেনিং এডুকেশন ক্ষেত্রে তার কতটুকু তার মানে একজন মানে ক্যান্ডিডেটের, একজন প্রসপেক্টিভ এমডি সাহেবের বিমা এডুকেশন বিমা ট্রেনিংয়ের উপরে ওনার কতটুকু পড়ালেখা আছে, কতটুকু কী কী সনদ আছে, সেগুলো দেখার আমার মনে হয় দরকার। শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যদি উনি একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা হন, তাহলে উনি ওনার এক্সপিরিয়েন্সড অবস্থায় যে সমস্ত ভুলভ্রান্তিগুলো থাকে সেগুলো থেকেই যাবে। যদি উনি সেই এক্সপিরিয়েন্সের সাথে সাথে যদি উনি থিওরিটিক্যাল ইন্স্যুরেন্স নলেজগুলো যদি থাকে, তাহলে ওনার জন্য, তাহলে উনি মোটামুটিভাবে থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুইটা রেখেই যখন উনি ওনার মানে প্রতিষ্ঠান চালাবেন। বলতে চাচ্ছেন যে মানে এই পদগুলোতে আপনার বিশেষ করে মুখ্য নির্বাহী কর্মকর্তা, বিমা কোম্পানির জন্য বলছি সিএফও, তারপর আপনার কোম্পানির সেক্রেটারি, না আমি এই ক্ষেত্রে আমি এটাই বলতে চাই, বিমা কোম্পানি শিক্ষাটা জরুরি। এমডি সাহেবের নিয়োগের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আজকে দুর্ভাগ্যজনক সত্য, যেমন আমাদের লাইফ এবং নন লাইফে প্রায় 82 থেকে 83টা কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে। আমরা এই 82-83 জন এমডি সাহেবেরা কতটুকু বিমা বুঝি, এটা যদি এটার উপরে যদি কেউ কোশ্চেন তোলে, তাহলে কিন্তু শতভাগ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা অত্যন্ত কম্পিটেন্ট, আমরা অত্যন্ত মানে কি বলা যায় উপযুক্ত, এটা বলা ঠিক হবে না। আমরা হয়তো শিক্ষিত, আমরা হয়তো অভিজ্ঞতা আছে আমাদের, আমরা হয়তো সর্বদিক দিয়ে সব কিছুই বুঝি, কিন্তু বিমা সম্পর্কে কতটুকু বুঝি সেই ব্যাপারটা আসতে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেকেই আমরা মানে বিমার উপরে তেমন শুধু অভিজ্ঞতায় বড় কথা না, অভিজ্ঞতা থাকবে, পাশাপাশি বিমার উপরে ওনার কি এডুকেশন আছে, কি ট্রেনিং আছে, কতটুকু উনি বিমা সম্পর্কে ওয়াকিবহাল, কতটুকু উনি জ্ঞান অর্জন করেছেন, সেটাও জানা দরকার করা যায়, এবং কত বেশি কমিশন নিয়ে উনি বিমাটা দিতে চান। আমাদের ব্যবসায়িক সমাজ বলেন বা আমাদের জাতিগতভাবে বলেন, আমরা নগদায়নে বিশ্বাসী।
আমরা বিশ্বাসযোগ্যতাটা আমরা কিন্তু আমাদের শুধু আমাদের ক্ষেত্রে নয়, আমরা কোথাও কিন্তু অর্জন করতে পারিনি। তো বিশ্বাসের যেহেতু সর্বক্ষেত্রেই যেহেতু বিশ্বাসের আপনার দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে বিমা গ্রাহকরাও মনে করে যে আমি বিমা করার জন্য করতে হচ্ছে বলে করছি, ক্লেম পেতেও পারে নাও পেতে পারি, যার জন্য নগদ যত আমি আদায় করে নিতে পারি। তাদের মনে এই প্রশ্নটা আসে না যে আমি যে কমিশন এত বেশি চাইয়া এত কম রেটে বিমাটা করছি, যদি ক্ষতি হয় ক্ষতিপূরণটা পাবো তো, এই প্রশ্নটা তাদের বিমা করার সময় আসে না, যেটা আসা উচিত। তাদের একটাই আসে যে কত কমিশনটা, কত মানে ডিসকাউন্টটা তারা নিতে পারে, কত কম পয়সা খরচ করে তারা বিমাটা করতে পারে। এখন কম পয়সায় খরচ করে কী হবে, সস্তা 3 অবস্থা। আপনি যখন কম পয়সায় বিমা করতে চাইবেন, তখন ক্ষতি হলে ক্ষতিপূরণটা আপনি পাইতে যথাসময় পাবেন না, দেরি হবে, ভোগান্তি হবে। এই বিষয়টা কিন্তু আমাদের গ্রাহকরা বুঝতে চায় না। আর আমরা কোম্পানিগুলো এই যে যেহেতু ব্যবসা বাণিজ্য করতে হবে, এখন কী করবো, ব্যবসা করতে হবে, করব। এই জন্য আমাদের যারা কর্মী আছে, এখানে সরকার কি ভূমিকা রাখতে পারে? না, সরকারের ভূমিকা আছে, যেমন সরকারের ভূমিকা আছে। সরকার তো ভূমিকা পালনের জন্য এখানে আইডিআরে একটা রেগুলেটরি অথরিটি আপনার এস্টাবলিশ করেছে, তাই না? এবং কনসার্ন একটা মিনিস্ট্রি আছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আছে। তো সরকার তো দিয়ে রাখছে। এখন ওনারাও চেষ্টা করছেন। এখন চেষ্টা যতই করেন না কেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। আপনার যখন ক্ষুধা লাগবে, তখন আপনি তবে অভুক্ত থাকবেন না, আপনি যেখানে পান যেটাই পান দোয়ার। হ্যাঁ, এখন রুলস রেগুলেশন দিয়ে তো অনেক সময় পেট ধরে না, তাই না? তো রুলস রেগুলেশনের জায়গায় রুলস রেগুলেশন আছে, এগুলোকে কড়াকড়ি করার আগে আমি মনে করি বিমা ক্ষেত্রটা সরকারের তরফ থেকে, পলিসি মেকারদের তরফ থেকে প্রসারিত করা উচিত। কোম্পানির তুলনায় যেহেতু বিমা মার্কেটটা ছোট, বিমা মার্কেটটা বড় করতে হলে বিমার বাধ্যবাধকতার ক্ষেত্রটা আরো বাড়ানো উচিত। তদ্রুপভাবে লাইফের ক্ষেত্রেও পারে, যেমন লাইফ কোম্পানি অনেক আছে। এখন ইন্ডিভিজুয়াল লাইফ পলিসি করতে গিয়ে তো বিমা কর্মীরা হিমশিম খাচ্ছে ইকোনমির কারণে। সেখানেও যেমন লায়াবিলিটি ইন্স্যুরেন্সটাকে যদি আন্ডার কম্পালশন আনা যায়, যেমন ধরেন আমি একজন ব্যক্তি, আমি আমার বিমা করলাম না করলেন, এটা আমার এখন তো এই ব্যাপার। কিন্তু আমি যখন একটা প্রতিষ্ঠানের কাজ করি, প্রতিষ্ঠানে হয়ে কাজ করি, সেই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের কাজ করতে গিয়ে আমি যদি অসুস্থ, আহত, নিহত হই, তাহলে সেই দায় দায়িত্বটা কে নিবে? তো সেই দায় দায়িত্বটা যদি এমপ্লয়ার নেয়, আমার এমপ্লয়ার নেয়, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্সটা কম্পালসারি করতে পারে। তদ্রুপভাবে আপনার যাত্রী বিমাটা কম্পালসারি করতে পারে। যাত্রী নিয়ে গাড়ি চলছে, লঞ্চ চলছে, লঞ্চ ডুবিতে আমরা কি করছি, আমাদের সরকার ভারতে কি করছে, লঞ্চ ডুবি হলো, 100 জন লোক মারা গেল, ঘাটে ঘাটে গিয়ে প্রণোদনা নিয়ে হাজির। লোকজনের পরিবারকে 20,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, যখন যেখানে যা পাচ্ছে দিচ্ছে। এগুলো করতে হবে কেন সরকারকে? সরকার পলিসি মেকিং এর মাধ্যমে এগুলো নিশ্চিত করতে পারে। উন্নত বিশ্বে তো তাই হচ্ছে। উন্নত বিশ্বে সরকার কি হাজির হচ্ছে না প্রণোদনার জন্য? সরকার সিস্টেম করে দিচ্ছে। সরকার সিস্টেম করে দেয়। সেই ক্ষেত্রে যদি লঞ্চে যাত্রীরা যদি বিমার আওতায় থাকে, বাসের যাত্রীরা যদি বিমার আওতায় থাকে এবং বিমা এই আওতায় থাকে, মানে ক্যারিয়ার যদি তার যাত্রী বিমাটা যদি বাধ্যবাধকতা হয়, এবং সেটা যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের হয়, ওই মানদাতার আমলে যে 20,000 টাকা, 10,000 টাকা জরিমানা, সেটা না করে বর্তমান সময় উপযোগী যে কম্পেনসেশন হওয়া উচিত, সেই কম্পেনসেশন হইয়া প্রিমিয়াম যদি একটু সেখানে বেড়ে যায়, তখন বিমা কোম্পানিগুলো ক্লেম দিতে আর অসুবিধা হবে না। লাইফের ক্ষেত্রে বিভিন্নভাবে মানে লাইফ ইন্স্যুরেন্সটাকে আপনার করতে পারে সরকার, মানে কি বলা যায়, বাধ্যবাধকতার মধ্যে আনতে পারে, তাই না? এগুলো করতে পারে। নয় সম্পদ হতে পারে, আমি ব্যক্তি মালিক, আমি বলতে পারি মালিক না, আমি বলতে পারি এটা হেফাজতকারী, এটা আমানতকারী। আমার সম্পদ আমার না, আমার সম্পদ আমি হয়তো সরাসরি এটার সুবিধাভোগী, যে এই সম্পদ টিকে থাকলে, এই সম্পদ ঠিক থাকলে, এই সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হলে জাতি, দেশ সবাই উপকৃত হবে। সুতরাং প্রত্যেকটা সম্পদকে যদি সরকার মনে করে প্রত্যেকটা সম্পদের সুরক্ষার ব্যবস্থা করা উচিত, তো বিমার মাধ্যমে সুরক্ষাটা কিভাবে হয়? আর্থিক সুরক্ষাটা বিমা দিবে। সম্পদ তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সম্পদের ক্ষতিগ্রস্তের কারণে সম্পদের সেই ক্ষতিগ্রস্ত পূরণের জন্য আবার সম্পদ জোগাড় করতে হবে।
সেই সম্পদের জন্য আর্থিক বিষয়টা দরকার। তো যদি সম্পদ ক্ষতিগ্রস্ততার কারণে সম্পদের মালিক যদি আর্থিকভাবে ক্ষতিপূরণটা পেয়ে যায়, তখন তো পুনরায় উনি সেই ব্যবসাটা প্রতিষ্ঠানটা চালু করতে পারবে। তো সরকারের উচিত প্রত্যেকটা সম্পদ বিমার আওতায় আনা এবং প্রত্যেকটা মানুষকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি বিমার আওতায় আনা। বিমার যদি সার্বজনীনভাবে বিমাকে আপনার সরকার পলিসি মেকিং মাধ্যমে আপনার যদি আনতে পারে, তাহলে এই সেক্টর বিশাল বড় একটা কন্ট্রিবিউট করতে পারবে সরকারকে। এই সেক্টরতে সরকার যথেষ্ট পরিবারের ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে জিডিপিতে কন্ট্রিবিউশন পেতে পারে এবং বহু লোক এই সেক্টরে কাজ করতে পারে। এবং এই সমস্ত বিষয়গুলো কারা কাজ করবে, কারা কাজ করতে পারে, কতটুকু অভিজ্ঞতা থাকতে হবে, কতটুকু ট্রেনিং থাকতে হবে, বিমা সম্পর্কে কতটুকু জ্ঞান থাকতে হবে, এগুলো আইডিয়ারে নিশ্চিত করবে, এগুলো প্রতিষ্ঠানের মালিক পক্ষ নিশ্চিত করবে। হ্যাঁ, আইডিয়ারে এবং প্রতিষ্ঠানের মালিক পক্ষ। এটা অনেকভাবে আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম স্যার, যে আমাদের যে আপনার রি-ইন্স্যুরেন্স মানে দেশে যে 50% করা হয়, বাকি 50% আপনার বিদেশে করা হয়, তারপরে আপনার আমাদের দেশে প্রিমিয়ামের হার বেশি অন্যান্য দেশের চেয়ে, এগুলা অনেক কিছু আসলে আপনার সাথে আলোচনা। কিন্তু আপনি তো একটা জিনিস যেটা নিয়ে আসলেন, যে এটা যে বিমার মার্কেটটা পরিধিটা আমাদেরকে বাড়াইতে হবে, এটা কিন্তু এখনকার সময়ে আর কেউ কিন্তু বলেন না। একটা সময়ের দাবি, এই কারণে আমি বলছি এই সেক্টরকে এথিক্যাল ওয়েতে মানে আনহেলদি ওয়েতে নয়, হেলদি ওয়েতে যদি কম্পিটিশন যদি রাখতে হয়, তাহলে বিমা ক্ষেত্রটা প্রসারিত করতে হবে। যেহেতু কোম্পানি বেশি, যেহেতু তাহলে বিমাযোগ্য সম্পদের ক্ষেত্রটা যদি বাড়ানো হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার তখন এই আনহেলদি কম্পিটিশনগুলো থাকবে না। মানে বাধ্যবাধকতাটা আপনার সরকার কর্তৃক এটা করতে হবে, সরকার পলিসি মেকাররা এই কাজ, পলিসি মেকাররা এটা করবে। আর যে আপনার বিমার যে প্রিমিয়ামের যে হার বাংলাদেশে বেশি বিদেশের চেয়ে, এটা কি আপনি মনে করেন? বিমা হার প্রিমিয়াম যেটা বেশি আমরা অনেকে মনে করি, এটা কিছুটা বলা যায় যে ঠিক, কিছুটা আবার ঠিক না। এটা তো একটা যৌক্তিক, এই যে বিমা হারটা নির্ধারণ করা হয়, সেখানে একটা রেটিং কমিটি আছে, তারা তো অভিজ্ঞতা দেয় এক এক দেশের এক এক অবস্থা। যেমন এটা তো এই যে বিমা হারটা নির্ধারণ করা হয়, আপনার দেশের বিমা পলিসি কী পরিমাণ হচ্ছে, বিমাকৃত সম্পদের কী পরিমাণ পলিসি হচ্ছে, লসটা কেমন হচ্ছে, লসের উপর ডিপেন্ড করে ক্লেমটা যেন দিতে পারে সেইভাবে আপনার রেটটা নির্ধারণ করা হয়। তো রেট নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের যে রেট থাকবে, অন্য দেশে সেই রেট থাকবে না, আরেক দেশে সেই রেট থাকবে না। কারণ আপনার কি পরিমাণ বিমা হয়, কি পরিমাণ ক্ষতি হয়, হ্যাঁ, এগুলো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এই রেটটা নির্ধারণ করা হয়। তো এখানে যেটা আমি একটা কথা আপনাকে বলতে চাই, বিমার যে সমস্ত নিয়ম কানুন আছে সবই ঠিক আছে। আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম কানুন ইটস ওকে, পুলিশের নিয়ম বলেন, আইন কানুনের কথাবার্তা বলেন, সবকিছু সাফিসিয়েন্টলি আছে, কিন্তু যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় না, যথাযথভাবে পালন করা হয়, মুশকিল হলো সেটা। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে প্রোডাক্ট কম, মানে এটা কি না, প্রোডাক্ট কম ক্ষেত্রে আমি আসলে জোর দিব না। যেমন উন্নত বিশ্বে আপনি যদি বলেন, একজন গায়ক তার কণ্ঠের ইন্স্যুরেন্স করছেন, একজন নায়ক তার চেহারা ছবির ইন্স্যুরেন্স করছেন, তাই না? তো সেটা উন্নত বিশ্বের বিষয়। আমাদের বিশ্বে তো, আমাদের দেশে তো গোটা মানুষটাই ইন্স্যুরেন্স করে না, আবার তার গলার কি ইন্স্যুরেন্স করবে, আবার তার চেহারা কি ইন্স্যুরেন্স করবে। তো ইন্স্যুরেন্স প্রোডাক্ট যা আছে দ্যাটস অ্যাভেলেবল, আমি সেটা কিন্তু এনাফ। সেই প্রোডাক্টটা আগে ইন্স্যুরেন্স হোক না, তারপরে আপনি স্পেশালাইজেশন যাবেন। আগে আপনার সম্পদ যা আছে, সম্পদের আগে মানে বেসিক ইন্স্যুরেন্সগুলো আপনি করেন, তারপরে আপনি সূক্ষ্ম বিমাগুলো করার চেষ্টা করেন। বেসিক ইন্স্যুরেন্স তো করা হচ্ছে। আপনার এই যে প্রচারণার যে দরকার, এটার জন্য আপনার যে এটার জন্য কি আপনাদের কোনো বাজেট থাকে কি, যে আমরা এই যে ইন্স্যুরেন্স করব, এটা যে প্রচারণা করবো, জনগণকে জানাবো, উদ্বুদ্ধ, এটার জন্য কি ভাবে? অ্যাকচুয়ালি এটা ক্ষুদ্র আকারে আমি বলবো, যেমন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন ধরেন পেপারে বিজ্ঞাপন বা বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে হয়তো কিছু হচ্ছে, বা ইলেকট্রনিক মিডিয়াতে কিছু হয়তো বিজ্ঞাপন করছে, এটা কিন্তু যথাযথ নয় এবং সাফিসিয়েন্ট না।
এটা আমি মনে করি আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, আমাদের এই সেক্টরটা যে মিনিস্ট্রি আপনার মানে মিনিস্ট্রির আন্ডারে, আমার মনে হয় সরকারিভাবে এটা প্রচারণা করা উচিত। যে বিমার আওতায় যদি সরকার সার্বজনীন বিমা, যেহেতু সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ঘোষণা দিয়েছিলেন সার্বজনীন পেনশন স্কিমের কথা বলেছেন বিমার ক্ষেত্রে, সার্বজনীন বিমার ক্ষেত্রে বলেন না কেন? সার্বজনীন বিমার কথাই বলেন না কেন? শুধু পেনশনে থাকবেন কেন? সার্বজনীন বিমাতে চলে যান। সকল সম্পদ বিমার আওতায় আসতে হবে, সকল মানুষ বিমার আওতায় আসতে হবে। হ্যাঁ, দিস দেখাতে আনা যায়। যেমন আমি ব্যক্তি, আমি আমার ইন্স্যুরেন্স করলাম না, কিন্তু আমি যেখানে চাকরি করি আমার বিমা যদি আমার এমপ্লয়ার করে দেয়, আমি যেই গাড়িতে চলি সেই গাড়ি আমি যেই বাসে গেলাম সেই বাসে যদি বিমা থাকে, আমি যেই লঞ্চে যাতায়াত করলাম সেই লঞ্চে যদি বিমা থাকে যাত্রী, আমি তো অটোমেটিক্যালি আপনার বিমা কাভারেজে থাকছি। তাইলে ব্যক্তি এবং সম্পদের বিমা কাভারেজ যদি সরকার যদি মানে সরকার পলিসি মেকিংয়ের মাধ্যমে যদি করা যায়, তাহলে এখানে আমি যেটা বলেছি 82টা কোম্পানি কেন, আরও 82টা কোম্পানিও এখানে কাজ করতে পারবে। কারণ এই দেশে মানুষের অভাব নেই, সম্পদের অভাব নেই, আল্লাহর মধ্যে সবই আছে, শুধু একটু যথাযথভাবে পরিচালনার দরকার। আমার কাছে মনে হয় পরিচালনার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমরা নিজেদের কথাই ভাবি, নিজেদের সময়কালটাই ভাবি, কিন্তু আমরা সার্বিকভাবে বৃহৎ আকারে আমরা ভাবি না। হ্যাঁ, এটাই হলো আমাদের মুশকিল। এটা কিন্তু একটা আপনি স্যার ভালো কথা বলছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক সিইও দ্বারাও আপনার যারা মুখ্য নির্বাহী কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধেও কিন্তু আর্থিক জালিয়াতির অভিযোগ উঠে। হ্যাঁ, এটা আমাদের সেক্টরে প্রমাণিত হয়েছে। এটা ইন্স্যুরেন্স বলেন, লিজিং কোম্পানি বলেন, ব্যাংক বলেন, দেশের সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আছে। এটার জন্য আপনি ওই লোকদের জন্য উদ্দেশ্যে কিছু বলুন না। ওই লোকদের উদ্দেশ্যে আমার কথা একটাই, এগুলোর ক্ষেত্রে আমাদের রেগুলেটরি অথরিটি আছে, যদি যথাযথভাবে অত্যন্ত শক্তভাবে যদি পানিশমেন্টের ব্যবস্থাটা, এক্সাম্পলারি পানিশমেন্ট যদি দেওয়ার ব্যবস্থা করে এবং সেটা যদি প্রচারে যদি যায়, তাহলে দেখা যাবে এগুলো অটোমেটিক্যালি কমে আসবে। এবার স্যার আপনার কোম্পানি আপনি কিভাবে পরিচালনা করছেন, আপনি কিভাবে মানে আপনার যে গ্রাহক আছে তাদেরকে আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন, এবং আপনার কোম্পানি সম্পর্কে আপনি একটু আপনার কোম্পানির এটা বলবেন, একটু আপনার এই প্রোফাইলের মতো আপনি বলেন স্যার একটু, আসলে আপনি কিভাবে। আমার ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি এটা অত্যন্ত পুরানো কোম্পানি। এই কোম্পানির বয়স প্রায় 28 বছর হয়ে গেছে। 28 বছর যেহেতু একটা কোম্পানি বাজারে চলছে, তাহলে আমরা অটোমেটিকলি আমরা সুনাম সুখ্যাতির সাথে চলছি, তাই না? তা আমি এটুকু মনে করি, এইটুকু বলতে পারি, আমার কোম্পানি আমরা যথাযথভাবে শতভাগ না হলেও আমরা অন্তত 90% কমপ্লায়েন্স মেনটেন করছি। আমরা ভ্যাট প্রদানে, ট্যাক্স প্রদানে শুরু করে আইডিয়া রুলস রেগুলেশন মানে মেনে চলার ক্ষেত্রে আমরা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে চলছি। হ্যাঁ, সব কিছু যে একবারে ইনপুটও শতভাগ পাচ্ছি তা বলা যাবে না। যেমন ধরেন ম্যানেজমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা শতভাগ পাচ্ছি না, শতভাগ কন্ট্রোলের আইডিয়ার নিয়মকানুন অনুযায়ী পাচ্ছি না। এটা আপনি আপনার পরিবারের ক্ষেত্রে দেখেন না ভাই। আগে আপনার ম্যানেজমেন্ট এক্সপেন্স কত ছিল, আপনার ফ্যামিলির ম্যানেজমেন্ট এক্সপেন্স কত ছিল, এখন ম্যানেজমেন্ট এক্সপেন্স কোথায় গেছে, তাই না? আগে একজন মানুষকে আপনি হায়ার করতেন হয়তো 20,000 টাকা বেতনে, এখন সেখানে আপনাকে 50,000 টাকা বেতনে হায়ার করতে হচ্ছে, তাই না? এখন আমাদের ম্যানেজমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে তো আমরা সেই ম্যানেজমেন্ট এক্সপেন্সের লিমিটের মধ্যে রাখতেই পারছি না, বিভিন্ন কারণে পাচ্ছি না। যেমন পরিবার থেকে শুরু করি সর্বক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ম্যানেজমেন্ট এক্সপেন্স আগের মতো সেই অবস্থায় মানে রাখতে পারছে। আর আমরা তো আরো পাচ্ছি না, কারণ আনএথিক্যাল ওয়ে আপনারা জানেন। আমি যত সুন্দরভাবেই কথা বলি না কেন, আমাকে কথাগুলো বিশ্বাসযোগ্য কথা বলতে হবে। অবিশ্বাস্য কথা বললে, মিথ্যা কথা বললে তো সেটা ঠিক হবে না। আমি যেটা বলি, আমার মার্কেট অস্থিতিশীল মার্কেট। হ্যাঁ, অস্থিতিশীল মার্কেটে, আনএথিক্যাল মার্কেটে, আনহেলদি কম্পিটিশনের মধ্যে থেকে আমি বলবো যে আমি শতভাগ কমপ্লায়েন্স মেনটেন করে চলতে পারছি, এটা আমি বলবো না, পারছি না, ব্যবসা করার শক্তি পাচ্ছি না। বর্তমানে যে আইডিয়ার যে কার্যক্রম, তাদের যে উদ্যোগ, মানে তারা যেভাবে কাজ করছে, মানে যে
আপনার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এদের কাজের ব্যাপারে আপনি একটু মনে করেন যে আসলে তারা কি ভালো করছে? বীমা কতটুকু উন্নয়ন করছেন আমার সেখানে প্রশ্ন আছে, কিন্তু নিয়ন্ত্রণ ঠিকই করছেন। আমাদেরকে তো প্রতিনিয়ত ওনারা নিয়ন্ত্রণ করছেন। আমরা মানে নিয়ম কানুন অনুযায়ী চলার জন্য ওনারা আমাদেরকে সবসময় মানে আহ্বান জানাচ্ছেন। কিন্তু এখন অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়েই তো ওনারা, এখন আমরা যদি আজকে 10% খারাপ হলে যে কোনো রেগুলেটরি অথরিটি কন্ট্রোল করতে পারে, যদি 90% খারাপ হয় অথরিটি কতটুকু করবে? এখন আমরা যদি দেশের সবাই চোর হই, পুলিশ প্রশাসন করবে এটা কি? কিছু চোর হইলে না সম্ভব। এখন অ্যাকচুয়ালি মার্কেট যেভাবে, ওই যে বললাম ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম, মানে এটা কার্যক্রমগুলোকে আস্তে আস্তে তো ডেভেলপ হচ্ছে। না, ডেভেলপ তো অবশ্যই হচ্ছে, বর্তমানের যে যারা অবশ্যই হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আমি আপনাকে এটাই একটা ডেভেলপমেন্ট আমি বলি আপনাকে। আমি যখন জয়েন করি 89 সালে, 85 সালে 90 সালের কথা, তখন প্রতিটা পরিবারে দেখা যেত এই বিমার লোকে পাওয়া যেত। ওই যে আপনি বলছেন অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজনেরা বিমায় যেত, শিক্ষিত লোকেরা তখন নাম করে অশিক্ষিত লোকেরা আসতো। এখন আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা পরিবারেই শিক্ষিত লোকগুলো বিমা পেশায় আছে, তাই না? অটোমেটিক্যালি এই সেক্টরে লক্ষ লক্ষ লোক কাজ করছে, এবং এখন আর সেই অশিক্ষিত লোক খুবই কম আছে, একবারে বলবো যে নাই, কিন্তু শিক্ষিত লোকের সংখ্যাই বেশি। তো উন্নয়ন তো হচ্ছে, এইভাবে আপনার উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে। তো যাই আমি যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত ডিম্যান্ড সাপ্লাই ঠিক না থাকবে, আমার ক্ষুধা রেখে তো আমি ভাই আপনার মানে নীতিবেগ করাতে পারবো না। আমাদের দেশে তো কয় ধরনের বীমা কোম্পানি আছে? আমাদের 2 ধরনের বীমা কোম্পানি আছে, একটা লাইফ, একটা নন লাইফ। হ্যাঁ, তো আরো তো অনেক ধরনের বীমা আছে না আপনার? না, যেমন সম্পদ রিলেটেড যত রকমের বীমা আছে সবই কিন্তু আমাদের নন লাইফ বীমাগুলো করছে। আর লাইফ সংক্রান্ত যত ধরনের বীমা আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে, তারা লাইফ ইন্স্যুরেন্সগুলো করছে। এই যে আপনার ধরেন প্রতিষ্ঠান নিবন্ধন লাভের জন্য, হ্যাঁ, যে টাকাগুলো দিতে হয়, যেমন জীবন বীমার জন্য আপনার 15 মিলিয়ন না, 15 মিলিয়ন হলো আপনার, আর হলো সাধারণ বীমার জন্য 25 মিলিয়ন, আর হচ্ছে মিউচুয়াল বীমা, এটা তো আমাদের দেশে নাই। মিউচুয়াল বীমা বলতে লাইফ এবং নন লাইফ মিলে যদি একটা বীমা কোম্পানি হয় সেটাকে বলা হয় মিউচুয়াল ইন্স্যুরেন্স কোম্পানি। আর হলো সমবায় বীমাও তো আমাদের এখানে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আপনার কত কোটি টাকা নেয় একটা আপনার এখন বর্তমানে? এখন তো আপনার মোটামুটি পেইড আপ ক্যাপিটাল হতে হয় 40 কোটি টাকা। অ্যাকচুয়ালি তো যেমন সরকারের ফান্ডে জমা দিতে হয়, এটা সরকারি ফান্ডে জমা দিতে হয়। এই বিষয়টা আমি একটু মানে বলতে চাচ্ছেন না, মানে বলতে চাচ্ছি না, বলতে না, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না এই মাসে। আমাদের যেমন আমরা যেমন 6 কোটি টাকা দিয়ে লাইফ কোম্পানিগুলো ছিল 3 কোটি টাকা দিয়ে শুরু করছিল, নন লাইফগুলো 6 কোটি টাকা দিয়ে শুরু। প্রথমে ওই যে আপনি বললেন যে 1.5 কোটি টাকা 15 মিলিয়ন, এবং প্রথমে ছিল 1.5 কোটি টাকা 3 কোটি, 1.5 কোটি ছিল লাইফ, নন লাইফ ছিল 3 কোটি টাকা। পরবর্তী 3 কোটি টাকা হলো লাইফ, নন লাইফ হলো 6 কোটি টাকা। এখন 6 কোটি টাকা দিয়ে কোম্পানিগুলো শুরু হয়ে পরবর্তী পাবলিক শেয়ারে গিয়ে এটাকে 40 কোটি টাকা, নন লাইফ হলো 40 কোটি টাকা, আর লাইফ কোম্পানিগুলো 30 কোটি টাকা। এগুলো এখন আরও হয়তো বড় আকারে যাওয়া উচিত আর কি। যেমন ব্যাংক একসময় 100 কোটি টাকা ছিল, এখন 400 কোটি টাকা। তদ্রূপে বিভিন্ন কোম্পানিগুলো এখন হালে আরও বাড়ানো উচিত, না। আমি মনে করি যে অনুমোদিত বাড়ানো উচিত, পরিশোধিত অটোমেটিকলি বাড়ানো উচিত, দুটাই বাড়ানো উচিত। আর এই যে 30 কোটি টাকা, এটা কি সরকারকে একটা, এটা হলো পরিশোধিত লাইসেন্স, না পরিশোধিত পেইড আপ ক্যাপিটাল। আর অনুমোদিত হলো অনুমোদন নেওয়ার সময় স্পন্সর ডিরেক্টর যেটা দিয়ে শুরু করে, আর আলটিমেটলি সেটা ওই যে পরিশোধিত। হ্যাঁ, তবে আজকে আমাদের আলোচনায় যে জিনিসটা আসছে যে আমরা এই বীমা বাজারকে আপনার পরিধিটা বাড়াতে হবে এবং সকল সম্পদ, আমি মনে করি প্রথমত প্রচারণা যেটা বলেন সেটা তো আছেই, জনগণের আস্থা অর্জনের জন্য এটার জন্য বীমা মানে আইডিআরে বলেন বা বীমা কোম্পানিগুলো কাজ করতে হবে। সেই কাজ করতে হবে, আস্থা অর্জন হবে কখন? ক্লেম সেটেলমেন্ট।
ক্লেম ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্স্যুরেন্স। বীমা করার উদ্দেশ্য হলো, লাইফ বলেন নন লাইফ বলেন, বীমা করার উদ্দেশ্য হলো ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া, তাই না? এই ক্ষতিপূরণ প্রদান বীমা কোম্পানিগুলো যত শীঘ্র, যত তাড়াতাড়ি, যত উপযুক্ত অবস্থায় করতে পারবে, তখনই এটা জনপ্রিয়তা অটোমেটিকলি আসবে। এখন কথা আছে না, মুরগি আগে না ডিম আগে। এখন আমি ক্ষতিপূরণ করতে পারবো তখনই তো, যখন আমি ক্ষতিপূরণ করার মতো, আমার ক্ষতিপূরণ প্রদান করার আগে যে আমি ব্যবসাটা যখন প্রকিউর করছি, সেই ব্যবসা প্রকিউরমেন্টে যদি আমি নিয়ম মোতাবেক করতে পারতাম, পুরা প্রিমিয়ামটা যখন আমি ঘরে আনতে পারতাম, তাহলে পুরা ক্লেমটা আমি তাড়াতাড়ি আমি দিতে পারতাম। আজকে আনএথিক্যাল মার্কেটের কারণে, হ্যাঁ, মানে আনএথিক্যাল মানে ওয়েতে ব্যবসা প্রকিউরমেন্টের কারণে আমরা এথিক্যাল ওয়েতে ক্লেম সেটেল করতে পারছি না। তো এটা দরকার। এখন আপনি বলবেন যে তাইলে কি করা দরকার? করার জন্য তো আছে রেগুলেটরি অথরিটি, ওনারা তো হিসাব নিচ্ছেন, নিকাশ নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন। আলটিমেটলি আসলে কি হচ্ছে? যেমন আমি আপনাকে আরেকটা কথা বলি, এখানেও আমার কিছু কথা আছে। এই কথাগুলো কিভাবে কোথায় যাবে আমি জানি না, তারপর আমি বলি। যেমন বাংলাদেশে 60-62টা কোম্পানি আছে, হ্যাঁ, এই 60-62টা ব্যাংক আছে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর থেকে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু কম বড় নয়। তা ব্যাংকিং সেক্টরকে শাসন করার জন্য বাংলাদেশ ব্যাংকের মতো একটা বিশাল বড় ব্যাংক, স্ট্রাকচার ওয়েতে বলেন, জনবলের দিক দিয়ে বলেন, বিশাল বড় একটা বাংলাদেশ ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক, তাই না? তদ্রূপভাবে আমি মনে করি এত বড় একটা ইন্স্যুরেন্স সেক্টরকে যদি আপনি গুটি কতক লোক দিয়ে ছোট্ট একটা আইডিয়ারে রেগুলেটরি অথরিটি দিয়ে আপনি চালাবার চেষ্টা করেন, তাহলে তো এটা যথাযথভাবে মানে অত্যন্ত ভালোভাবে মনিটরিং করে চালানো আসলে খুব দুরূহ ব্যাপার। আমি মনে করি এখানে জনবল বাড়ানো দরকার এবং স্ট্রাকচারাল ওয়েতে আইডিয়াটাকে আরও বেশি সমৃদ্ধ করা দরকার। আর মানে আইডিয়াটাকে আরো সমৃদ্ধ করতে, যারা দীর্ঘদিন যাবত আপনার ধরেন যে ক্লেম সেটেল করছেন, এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই, এদেরকে কি বন্ধ করে দেওয়া উচিত কি? আপনার অনেক আইনগত তো আইনে আছে, যেমন নন লাইফের ক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টস পাওয়ার পরে 90 ডেজের মধ্যে যদি ক্লেম সেটেল না করেন, তাহলে আইডিয়ার ফাইন করতে হবে। তদ্রূপভাবে যারা দীর্ঘদিন যাবত আমরা ক্লেম সেটেল করছে লাইফের ক্ষেত্রে, আইডিয়ারে ফাইন করতে পারে, জরিমানা করতে পারে এবং ক্লেম দিতে বাধ্য করতে পারে। আইনে আছে, ওই যে কাগজে আছে, বলে নাই, আইনে আছে, ইমপ্লিমেন্টেশন নাই। এখন সেখানে কিছু প্রবলেম আছে, আইডিয়ারও একটা লিমিটেশন আছে। অ্যাকচুয়ালি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লিমিটেশনগুলো হলো, এগুলো যদি পলিটিক্যাল যদি ইয়ে না থাকে, কি বলা যায়, সদিচ্ছা যদি না হয়, সরকার যদি এটাকে যদি সরকারের সদিচ্ছা আসবে কোত্থেকে, যখন পলিটিক্যাল কমিটমেন্টগুলো যদি দেশপ্রেমের একটা ব্যাপার সেগুলো যদি হয় যথাযথ হয়। যেমন ধরেন মালিক কারা, আজকে ব্যাংক বলেন, বিমা বলেন, এরা মালিক কারা? এদেশের লোক। এবং এরা কারা, কোন অবস্থানে আছে? এখন আপনার যদি ওই যে বলা হয় যে যদি আপনার কুকুর থেকে যদি মুগুর বড় না হয়, তাহলে কুকুর তো সোজা হবে না, তাই না? যেমন কুকুর তেমন মুগুর নিতে হয়। এখন আমরা যদি বলি কুকুর বড়, মুগুর ছোট, আইনের হাত আমরা এমনি বলি অনেক লম্বা, কিন্তু আসলে কি আইন সেই লম্বা হাত দিয়ে কাজ করতে পারছে? এটা প্রত্যেকের সেক্টর। এই কথাগুলো অ্যাকচুয়ালি আমার একার না, এগুলো আমাদের আমজনতার, হ্যাঁ। এটা কিন্তু হয়তো পলিটিশিয়ানরা হয়তো এইভাবে কথা বলবেন না। আমাদের তো দুঃখটা, আমাদের অসুবিধা তো সেখানে, এটা আমাদের কষ্ট। যিনি শাসন করবেন, যাকে শাসন করবেন, তার চেয়ে যদি তিনি দুর্বল হন, কিভাবে শাসন করবেন বলেন আপনি? রাঘব বলেনই তো এই সমস্ত বীমা কোম্পানির মালিক, যেমন ব্যাংকের মালিক, উমুক গ্রুপ তুমুক গ্রুপ, শোনেন না, তাদেরকে শাসন করার মতো কি সেই অথরিটি আছে? যারা আছে তারা কি করতে পারে? তারাও তো চাকরি করে। কয়জন আপনি পাবেন সেই অকুতুব সৈনিক যিনি চেহারা দিকে মায়া না করে কাজ করে যাবেন? সেটাই। তাহলে এই ব্যাপারে স্যার একটা আপনি বলেন। এই যে আমাদের রেগুলেটরি অথরিটি, আমি যদি বলতে হয়, বেশি দিন চাকরি করতে পারেননি, চেয়ারম্যান হিসেবে আসছিলেন, ইন্স্যুরেন্স জানালো ডক্টর মোশাররফ হোসেন FCA, বেশি দিন থাকতে পারেননি। কারণ উনি চেয়ারের দিকে না তাকিয়ে উনি কাজ করছেন। চেয়ারের দিকে যদি উনি তাকিয়ে যদি কাজ করতেন, তাহলে উনি অত বড় রাঘব বলের একটা কোম্পানির
অনৈতিকতার জন্য, অনিয়মের জন্য উনি ধরতেন না। উনি তো উনি তো এইভাবে তন্ত্রভাবে, এর আগে যদি আমি বলি, শেফাক আহমেদ সাহেব একজন অ্যাকচুয়ারি ছিলেন। উনি প্রথম তো 3 বছর অত্যন্ত দাপটের সাথে চালাচ্ছে, পরবর্তী 3 বছর উনি কেন পারলেন না? এখন বর্তমানে যে আছে কেন পারলেন না? কারণ পারলেন না একমাত্র কারণে ওই যে বললাম না, শাসক যখন মানে যাকে শাসন করবে তার চেয়ে দুর্বল হয়ে যায়, তাহলে তো শাসকের সত্যিকার অর্থে যদি আপনাকে ঢাল তোলার বিহীন অবস্থায় সর্দার বানাই দেন, সর্দার করতে পারবে না। এখন যারা আছেন ওনার অত্যন্ত সিনিয়র লোক, অভিজ্ঞ লোক, সচিব ছিলেন, রিটায়ারমেন্ট হয়ে আসছেন। যদি ইন্স্যুরেন্সে ওনারা কখনো কাজ করেনি, ইন্স্যুরেন্সের কখনো অভিজ্ঞতা ছিল না, ওনারা সচিব, ওনারা অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো বুঝেন। ইন্স্যুরেন্সটা ওনারা করতে গিয়ে হয়তো বুঝে যায়। তারপরও বলা আছে আমাদের দেশের ব্যুরোক্রেটসদের সম্পর্কে একটা কথা বলা আছে, ওনারা যাই করেন আগে চেয়ারের দিকে তাকিয়ে কথা বলেন। আমরা প্রাইভেট ম্যানেজমেন্টে যারা কাজ করি তার কিন্তু চেয়ারের দিকে তাকিয়ে অনেক সময়, আমরা প্রাইভেট ম্যানেজমেন্টে আমাদের একই অবস্থা, চেয়ারের দিকে তাকিয়ে অর্থাৎ মালিক পক্ষের ইচ্ছা অনিচ্ছার উপর তাকিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাই না? সব ক্ষেত্রে একই অবস্থা। তো ঠিক আছে স্যার, আমাদের যাই আমি মনে করি আমি অনেক কথা বলেছি, এগুলো কাটছাট করে দর্শক, হ্যাঁ এটা আমরা তো একটু দেখেন, দর্শক পাঠক এবং আপনার যারা গ্রাহক তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আর একটা কথা যে বাংলাদেশে আসলে বিশ্বমানের কি কোনো বীমা কোম্পানি আছে কিনা, বা আপনার কোম্পানি কোন পর্যায়ে পড়ে, এটা একটু বিশ্বমানের বাংলাদেশে বিশ্বমানের কোম্পানি কোত্থেকে আসবে? বাংলাদেশে তো বাংলাদেশি ভালো কোম্পানি আসবে, বিশ্বমানের কোম্পানি আছে আছে না কেন? আমাদের লাইফেও আছে, নন লাইফেও আছে, ভালো ভালো কোম্পানিগুলো আছে, কাজ করছে। আমরা তো বিশ্বের সাথে, ইন্স্যুরেন্স সেক্টরটা বিশ্বের সাথে তাল মিলিয়েই কাজ করতে হয়। হয়তো আমি বাংলাদেশে বসে কাজ করছি, আমার তো রিইন্স্যুরেন্স হয়তো আপনার ইংল্যান্ডের সাথে আছে, আমেরিকার সাথে আছে, তাই তো ইন্স্যুরেন্স সেক্টরটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা কাজ। যেমন আলিকো তো আমাদের বিশ্বমানের একটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আমাদের দেশে এখন ডেল্টা লাইফ একটা বিশাল বড় কোম্পানি, ন্যাশনাল লাইফ একটা বিশাল বড় কোম্পানি, তাই না? একসময় ফরেস্ট একটা বড় কোম্পানি ছিল, এটা তো শেষ হয়ে গেছে, আপনারা জানেন। মোটামুটি ভাবে যথেষ্ট স্কুইজ হয়ে আসছে, টেন দিতে পারতেছে না। কারণটা কি? এদের কি হয়েছে? যারা লুটপাট করে টাকাগুলো নিয়ে গেল তাদের হয়েছেটা কি হচ্ছে, কোথায় কি হচ্ছে? তাদেরকে কি ধরা হচ্ছে না কেন? টাকা নেওয়া হচ্ছে না? ধরা হয়, জেলও আছে, এটা তো বড় কথা নয়। এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে এই সমস্ত ক্ষেত্রে। আপনারা সাংবাদিকরা যথেষ্ট কাজ করেন এবং অনেক সময় অকুতোভয় সৈনিকের মতো কাজ করেন, আপনারা পত্রিকা ওঠান, ক্র্যাশ করেন। হ্যাঁ, কিছু হলো সাংবাদিকতা আছে, কিন্তু কিছু কিছু ভালো সাংবাদিকতা আছে। এগুলোর দিকে খেয়াল করে যদি যদি একটু আগানো যেত, যেমন বেসিক ব্যাংক তো এবার শেষ হওয়ার কথা না। বেসিক ব্যাংকের সেই আপনার উল্টাপাল্টা মানে কাজ কারবারগুলো নিয়ে তো সেই বহু আগ থেকেই পত্রিকাগুলো উঠতেছিল। তখন সাথে সাথে ধরা না কেন? যখন ব্যাংকটা শেষ হয়ে গেল তখন যাই ধরে, আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার পরে আপনার ফায়ার ব্রিগেড টিম যে লাভ হবে না। এটা আমি ফায়ার ব্রিগেডে কিছুদিন আগে কথা বলছিলাম, ওরা বললো যে আমাদেরকে প্রাথমিক স্টেজে জানাইলে আমরা পাবো। হ্যাঁ, তাই না? আগুন যখন পুরো বিল্ডিং, যখন আগুনটা লাগছে একটা রুমের মধ্যে আছে, তখন আমাদেরকে বললে আমরা যে এটা করতে পারি। কিন্তু যখন আগুন সারা বাড়িতে ধরে গেল তখন আর আমাদের কিছু করার। এখন কথা হলো আমাদের অ্যাকচুয়ালি পলিটিক্যাল কমিটমেন্ট হয়ে সবচেয়ে বড় জিনিস। আমরা এই সময়ে যদি না পারি, আমরা আর পারব না। কারণ বাংলাদেশে একমাত্র এই সরকারে আপনার 15 বছর একাধারে চালিয়ে আসলো, আবার চালানো শুরু করছে, তাই না? যেটা ফুড টাইম একাধারে চালানো। তো এই যে ধরেন সেই 2009 সাল থেকে শুরু হলো, 2008 সাল থেকে শুরু হলো, তাহলে এখন কত সাল? 16 বছর চলছে, অর্থাৎ 20 বছরের দিকে আমরা আগাচ্ছি। তো এই সরকার যদি না পারে তাহলে আর কি পারে? যখন সরকার স্টেবল থাকে বা সরকার একটা কন্টিনিউশন থাকে, তখন দেশ আগানো কথা, দেশ আগাইছে, সর্বদিক দিয়ে আগাইছে, কিন্তু সব দিক দিয়ে আপনি ভালো, তা আপনার আসল জায়গায় চরিত্রই ভালো, আপনি সর্বদিক দিয়ে উন্নতি করছেন, কিন্তু আপনি একটা জায়গায় উন্নতি করতে পারছেন না, দুর্নীতির উন্নতিটা। দুর্নীতি দমনটা আপনি করেন, জিরো টলারেন্সই থাকেন, দুর্নীতিবাজদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেন,
অনেক কিছুই করছেন। এই কাজটা করলেই দেশটা আমার মনে হয় এই 5 বছরে দেশটা আমার মনে হয় ওই স্বর্ণের ইয়েতেই চলে যাবে, সোনার বাংলাদেশ, ওই আপনার উন্নত বিশ্বের মধ্যে আমরা একটা দেশ হতে পারবো শুধুমাত্র দুর্নীতির বাদ দিলে। জি স্যার। এবং বর্তমান প্রাইম মিনিস্টার মতো আমি মনে করি এত জনপ্রিয় প্রাইম মিনিস্টার এদেশে কখনো ছিল না, বঙ্গবন্ধুর কথা বাদ দিয়ে আমরা যদি বলি। কারণ সত্যিকার অর্থে বর্তমান প্রাইম মিনিস্টারের উপর মানে আম জনতা সকলেরই একটা আস্থা আছে, কিন্তু উনি ছাড়া অন্যদের উপর কতটুকু আস্থা আছে এটা উনারই পরখ করা উচিত। তো আমি মনে করি উনার শাসন আমলে, উনার আমলে বিশেষ করে এই 5 বছরে উনি যদি অন্য কোনো উন্নতির দিকে না যায়, যদি দুর্নীতির ক্ষেত্রে যদি উনি উন্নতি করতে পারেন, দুর্নীতির ক্ষেত্রে যদি উনি জিরোতে নিয়ে আসতে পারেন, এই দেশ অনেক অনেক এগিয়ে যায়। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। হয়তো এই কথাগুলো যারা বাংলাদেশে বীমা ব্যবসায়ী রয়েছেন, যারা বাংলাদেশে বীমা নিয়ে কাজ করছেন, বীমা যাদের পেশা, সবারই উপকারে আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক জ্ঞান অর্জন করলাম আপনার কাছ থেকে। এবং আমাদের দেশের সব মানুষ, আপনি যেটা বললেন, বীমার আওতায় চলে আসুক, সব সম্পদ বীমার আওতায় চলে আসুক, দেশ থেকে ঝুঁকি পরিপূর্ণরূপে সার্বজনীন বীমা, সম্পদ এবং মানুষের সকলেরই বীমা, এটাই আপনার আজকে ঠিক আছে।